কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ। নানা অজুহাতে বের হচ্ছে অনেকে। করোনায় ১৩৭ মৃত্যু, তথ্য গোপন করায় গ্রামে ভয়ঙ্কর ভারতীয় ধরন। গতকালকে আমাকে কত কিছু বলছে, আমাকে তার কত স্বপ্ন ছিল। জেলার রোগীদের চাপে ঢাকার হাসপাতালে হিমশিম অবস্থা, প্রকট আইসিইউ সংকট। কিছুক্ষণ পরই ঢাকায় আসছে অ্যাস্ট্রাজেনেকার ২.৫ লাখ টিকা। ইলিশে সয়লাভ, মুন্সিগঞ্জের মাছের আড়ত, দামও বেশ সস্তা। সাগরে মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগে যেতে পারেননি জেলেরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ফেরিঘাটে চোখে পড়েছে রাজধানীমুখী মানুষের ঢল। মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু মানুষ। করোনার সংক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদি করেই কর্মস্থলে ফিরছেন তারা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। শনিবার সকাল 10টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরি ভিড়তেই নামার জন্য এভাবেই হুমড়ি খেয়ে পড়েন ঢাকামুখী অসংখ্য যাত্রী। কারো মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে ঢাকায় ফেরেন তারা। পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এলেও যানবাহন সংকটে বিপাকে পড়েন অনেকে। রাজধানীতে ফিরতে পায়ে হেঁটে রওনা দেন তারা। ম্যানেজমেন্টের ডিসিশন যাওয়াই লাগবে, সো এখানে তো কিছু করার নাই। জরুরি কাজ, আমি আসলে একটা জব করি, এখন আমার ইমার্জেন্সি করে যাইতে হবে। কর্তৃপক্ষ বলছে পূর্ব ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সহ ভ্রাম্যমাণ আদালত। যৌক্তিক কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে জরিমানা। অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে আমরা ঘাট ত্যাগ করে ওপারে যেতে দিচ্ছি না, অর্থাৎ ঢাকা ত্যাগ করতে দিচ্ছি না। ছাত্রের মা মারা গেছে, সেই সুযোগে সেই অজুহাতে ৯ জন হুজুর যাচ্ছে না একটা হাইস গাড়িতে করে, আমরা তাদেরকে জরিমানা আওতা নিয়ে আসছি এবং সেটা ঢাকা ব্যাক করাচ্ছি। শিমুলিয়া বাংলাবাজার রুটের 450 স্পিডবোট, 87টি লঞ্চ ও 2 শতাধিক ট্রলার চলাচল বন্ধ রয়েছে। 19টির মধ্যে চালু রাখা হয়েছে মাত্র 7টি ফেরি। প্রিয়জনদের সাথে ঈদ শেষে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই পায়ে হেঁটে রাজধানী ফিরছেন অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও ঢাকার প্রবেশমুখে ছিল মানুষের ঢল। মিথ্যা তথ্য দিয়ে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন অনেকেই। নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ার সাধারণ মানুষকে করা হয়েছে জরিমানাও। মোড়ে মোড়ে চেকপোস্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি এড়াতে অনেকেই নিচ্ছেন নানা কৌশল। এহসানুল হক শাওনকে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। নালিশ সালিশ কেন্দ্রের যে একটা আপনি স্টিকার লাগাইছেন, ওটা কেন লাগাইছেন আপনি? ওটা তো নালিশ ফাউন্ডেশন, এটা একটা সংস্থা, কিন্তু সংস্থার গাড়ি তো এটা না। মানবাধিকার সংস্থার ভুয়া স্টিকার লাগিয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে গাড়িটি। খোঁজ নিয়ে দেখা যায় লাইসেন্স নেই গাড়িটির চালকের। অন্যদিকে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করতে দেখা গেছে অন্যতম প্রবেশমুখ গাবতলীতে। কঠোর বিধিনিষেধের মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি এড়াতে পিকআপ ভ্যানকে পলিথিন দিয়ে ঢেকে চিকিৎসকের গাড়ি পরিচয়ে প্রবেশের চেষ্টাও চোখে পড়ে। বিধিনিষেধের দ্বিতীয় দিনে নগরীতে গাড়ির সংখ্যা কম থাকলেও নানা অজুহাতে বাইরে বের হন সাধারণ মানুষ। জেরার মুখে পড়তে হয় বিভিন্ন পয়েন্টে। কি জন্য এসেছেন? এয়ারপোর্টে আগে আসি নাই, তাই দেখার জন্য আসছেন। মেয়েটাকে নিয়ে ঢাকা মেডিকেল যাচ্ছি, স্যার গাড়ি পাচ্ছি না আর কি। 3 জন অফিসারের 3টে স্বাক্ষর থাকতো যে উনি পাস করেছে, ফিল্ড টেস্ট রাইট সবগুলো পাস করেছে, ওনার এইটা নাই। অফিসে চাকরি করেন, অফিসের নাম কি? সেবা। সেবা। আপনার আইডি কার্ড আছে? আইডি তো স্যার বাসায় রেখে আসতে বলে। অ্যাম্বুলেন্সে তারা যাত্রী পরিবহন করছে, কেউ রোগী নাই। ঈদের তৃতীয় দিনেও ঢাকামুখী মানুষের ঢল ছিল বিভিন্ন প্রবেশ পথে। তবে মোড়ে মোড়ে চেকপোস্টে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট বসিয়ে তাদের জরিমানার আওতায় আনা হয়। অনেকেই অনেক অজুহাত আমাদেরকে দিচ্ছেন, যেমন বোনের বাসায় গরু মাংস রান্না করা হয়েছে সেটা খেতে যাচ্ছেন, বৃষ্টির দিন খিচুড়ি এবং গরু মাংস খেতে যাচ্ছেন। যারা বিষয়টা একেবারেই মানতে চাচ্ছেন না তাদেরকে আমরা জরিমানা করে সচেতন করার চেষ্টা করছি। যারা আমাদের কথা মানছেন তাদেরকে আমরা তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। চলমান বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া বাইরে বের হলে পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ২,০০০ টাকা ও অনাদায়ে ৬ মাসের জেল হতে পারে।
তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল পুরো দেশ। শনাক্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 137 জন। বগুড়ায় সর্বোচ্চ 24 জন মারা গেছেন। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারীতে ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হাসপাতালগুলোতেও অসচেতনতা আর অস্বাভাবিক রোগীর চাপে শয্যা, অক্সিজেন ও আইসিইউ সংকট চরমে। নানা উপসর্গ নিয়ে অক্সিজেনের আশায় দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। উত্তরের জেলা বগুড়ায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত একদিনে সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 345 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 144 জন। দক্ষিণ পশ্চিমের জেলা কুষ্টিয়াতে 24 ঘন্টায় জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন করোনা শনাক্ত হয়ে বাকি 12 জন উপসর্গ নিয়ে মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের 5 জন, নেত্রকোনা ও টাঙ্গাইলের 3 জন করে রয়েছেন। ওখানে আসার পরে আইসি সাপোর্ট পাচ্ছে না, সাপোর্ট না পাওয়া রোগী, প্রচুর রোগী আপনার বেড়েই মারা যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীরই রয়েছেন 6 জন। 24 ঘন্টায় 140 জনের নমুনা পরীক্ষা করে 91 জনেরই পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার সর্বোচ্চ 65.3%। রোগীরও চাপ বেশি, দেখি তারা যতটুকু সাধ্য মতন চেষ্টা করে দেখছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 11 জন। শনাক্তের হার 52%। অক্সিজেনের সংকট আছে, সিরিয়াল দিয়ে অক্সিজেন পাওয়া যাইতেছে না সময় মতো। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন। 481টি নমুনা পরীক্ষা করে 209 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় খুলনা নগরীর 5টি হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। আর ফরিদপুরে 8, দিনাজপুরে 5, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় 4 জন করে ও টাঙ্গাইলে 3 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে রাজধানীর কোভিড হাসপাতালে আইসিইউ শয্যার জন্য হাহাকার। শয্যার সংকটে চোখের সামনেই রোগীর মৃত্যু দেখতে হচ্ছে স্বজনদের। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 40 বছর বয়সী গোপালকে হার মানতে হয়েছে করোনার কাছে। সেই শোকে পাগল প্রায় মা। শোকার্ত পরিবার বলছে, সময় মতো আইসিইউ শয্যা মিললে বাঁচানো যেত স্বজনকে। কালকে রক্ত টেস্ট দিছি অন্তরে, আমরা আজকে রোগী মারা গেছে, আমরা এখনো পাইনি। রাজধানীর যে কটি হাসপাতালে করোনা সেবা মেলে সবগুলোতেই কেবল হাহাকার আর দীর্ঘশ্বাস। রোগী নিয়ে এদিক ওদিক ছোটাছুটি। কোভিডের টেস্ট করা যেটা, এটা তো হলো ম্যান্ডেটরি, কিন্তু সেই মেশিনই নাকি এখানে নাই। যখন প্রয়োজন সাথে সাথে সেই জিনিসটা পাচ্ছি না। রাজধানীর সবচেয়ে বড় কোভিড হাসপাতালের পরিচালক বলছেন, 212টি আইসিইউতে গতকালই ভর্তি ছিলেন 198 জন। যদি কোনো সুনির্দিষ্ট কোনো কারো ঘাটতি থাকে বা কিছু জানায়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আছে। 24 ঘন্টা আমরা এখানে কাজ করি, আমাদের জানালে আমরা ব্যবস্থা নিব। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোর সক্ষমতা যেমন কম, তেমনি সেবা নিয়ে স্বজনদের অভিযোগও ভিত্তিহীন নয়। অভিযোগগুলো সঠিক, কারণ হচ্ছে আমরা 1.5 বছর সময় পাওয়ার পরও অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই করে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার যে ব্যবস্থা করার কথা ছিল, এগুলো করতে পারিনি। সক্ষমতা বাড়াতে হবে উপজেলা হাসপাতালগুলিতে বিশেষ করে, এবং পরবর্তীতে জেলা হাসপাতালগুলিতে, যাতে করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করা যায়। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর সিডিএ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সবশেষ খবর জানাতে সিডিএ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। লিপি, আপনি জানেন যে চট্টগ্রামে আসলে জোয়ারের পানি এবং বৃষ্টি দুটো হলেই কিন্তু এই সিডিএ এলাকা প্লাবিত হয়। শুধু এই সিডিএ না, হালি শহর একাংশ এবং আগ্রাবাদের একাংশ কিন্তু এই পানিতে প্লাবিত হয়। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটুকু যেটুকু গেছে, বিশেষ করে এই 1 নাম্বার রোড, 26 নাম্বার রোড, 27 নাম্বার রোডে কিন্তু একদম হাঁটু পরিমাণ পানি, যে কারণে জনগণকে এখানে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং যানবাহনও আসলে আমরা দেখেছি যে বিশেষ করে প্রাইভেট কার এবং অন্যান্য যেসব
যন্ত্রচালিত যানবাহন তারা আসলে এই পানিতে যেতে না পেরে ঘুরিয়ে ফেলছে এবং এখানকার বাসিন্দারা কিন্তু কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে রিকশায় কোনো মতে বাসায় প্রবেশ করছে। যদিও আজকে লকডাউন এবং ছুটির দিন হওয়াতে কিন্তু জনসাধারণের যে চলাফেরা সেটা কম, কিন্তু তারপরেও আসলে ব্যাপক জনদুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে এখানকার যেসব নিচতলা বাসা আছে সেসব বাসা কিন্তু প্লাবিত হয় এবং এটি আসলে একটি নিয়মিত ঘটনা জোয়ারের পানি তে প্লাবিত হওয়া। যদিও বৃষ্টি আসাতে সেই দুর্ভোগ আসলে কয়েক গুণ বেড়ে যায় এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে 12টা পর্যন্ত প্রায় 33.03 মিলি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু এই এলাকা প্লাবিত হয়েছে এবং এর পার্শ্ববর্তী যে আপনি জানেন মা ও শিশু হাসপাতাল রয়েছে, সেই শিশু হাসপাতালে যদিও হাসপাতালের একদম ভেতরে সে পরিমাণ পানি প্রবেশ করেনি, কিন্তু প্রবেশ মুখে আমরা দেখেছি যে প্রায় হাঁটু সমান পানি আছে এবং এর ফলে কিন্তু সেখানে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা আছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশন, সিডিএ সহ বিভিন্ন যে সেবা সংস্থাগুলো আছে সেসব সেবা সংস্থাগুলো নানা ধরনের উদ্যোগ নেওয়ার কথা শোনা যায়, কিন্তু কার্যত সেই উদ্যোগের আসলে ফলাফল তারা দেখেন না। এবং এখানের পার্শ্ববর্তী যে খাল রয়েছে বিশেষ করে সেই খালগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং সেই খালগুলো যেসব প্রকল্প তারা নিয়েছেন সেগুলো যথাসময়ে বাস্তবায়ন না করার কারণে কিন্তু আসলে জোয়ারের পানি এবং বৃষ্টি হলে অনেক বেশি জনদুর্ভোগের সৃষ্টি হয় এইসব এলাকায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। টানা বৃষ্টিতে চট্টগ্রামের সিডিএ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের সমারোহ, দামও বেশ সস্তা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা পর্যন্ত। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মীরকাদিম মৎস্য আড়ত। উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটিতে। শনিবার ভোর থেকেই ডাক উঠিয়ে বিক্রি হয় ইলিশ। 200 থেকে 250 গ্রামের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, আর 500 গ্রামের ইলিশের দাম কেজিতে হাঁকা হচ্ছে 600 থেকে 700 টাকা। তবে বড় ইলিশের দেখা নেই। ইলিশ মাছ পড়তেছে এবং লকডাউনের কারণে আমাদের এখানে পাইকার একদম সীমিত, দাম অনেক কম পাওয়া যায়, এই জন্য আমরা এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাই। এখানে মূলত সব রকমেরই মাছ পাওয়া যায়, দামে এখান থেকে মাছ নিয়ে অন্য বাজারে নিয়ে খুচরা বিক্রি করি। 500 টাকা কেজি লাগাইছি ইলিশ মাছ। এখন গরিব মিসকিন যারা আছে, বড় লোক সবাই ইলিশ মাছ খাইয়া মনে শান্তি পাইতাছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভোগান্তির পরও সস্তায় বিক্রি হচ্ছে দেশি পাঙ্গাস, রুই, কাতলা। তবে আড়তে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। হাট এবং বাজারে তরকারিপট্টি এগুলো কম বেশি খোলা থাকবে, সবার পারবেন না। ফজরের পর থেকে প্রতিদিন 2 ঘন্টা চলে জমজমাট বেচা বিক্রি। 1.5 একর জমির উপর শতাব্দী প্রাচীন এই মাছের হাটে রয়েছে 40টি আড়ত, সেখানে বিক্রি হচ্ছে নানা রকমের মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জাপান থেকে দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ ডোজ টিকা। সে বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু বিদেশ থেকে আনতে হতো, জাপান তখন সার্বক্ষণিকভাবে আমাদের সাহায্য করে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করেন, আর সেই যে আমাদের সম্পর্ক, জাপান কোনো সময় যে আমাদের সাহায্য করে তখন একাধিক কন্ডিশনালিটি ইম্পোজ করে না। দেয়া সত্যিকারের এক ভালো বন্ধুপ্রতিম দেশ। আমাদের খুব ইচ্ছে ছিল যে এই অলিম্পিকে আমরা বড় একটা প্রতিনিধি দল আপনার জাপানে যাব, কিন্তু অলিম্পিকে এই কোভিডের কারণে সেগুলো আমরা সম্ভব হয়। আমরা খুব ভাগ্যবান জাপান আমাদের দিচ্ছে। তাছাড়াও আমরা বিভিন্ন দেশ থেকে এই অ্যাস্ট্রাজেনেকা, বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন পাচ্ছি। উই হ্যাভ লাইন্ড আপ আওয়ার অ্যাভেলেবিলিটি। আগামীতে ভ্যাকসিনের সমস্যা হবে না, এবং সম্প্রতি আমাদের সাথে অনেকেরই আলাপ হয়েছে। আমাদের বিশ্বাস এর প্রেক্ষিতে আমাদের এই ভ্যাকসিন সমস্যা আর হবে না। তবে আমরা স্থানীয়ভাবে এইটা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সেই জন্যে প্রস্তাবও পেয়েছি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব ইনশাআল্লাহ। অন্যান্য অনেকগুলো দেশ ইতিমধ্যেই কো-প্রোডাকশনে গেছে এবং তারা
মোটামুটিভাবে ভালো করছে। তা আমরা আশা করি, তবে যে জিনিসটি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা অধিকতর হসপিটাল বেড বাড়াতে পারি, আমরা অধিকতর ভেন্টিলেটর সংগ্রহ করতে পারি, আমরা অধিকতর এই ভ্যাকসিন সংগ্রহ করতে পারি, কিন্তু এই রোগটাকে দূরে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে কিন্তু বেজায় মুশকিল। তা আমি এই বিশেষ অনুষ্ঠানে আমার দেশবাসীকে আবার আহ্বান করব, আপনারা নিজের তাগিদে, নিজের সংসারের তাগিদে, আপনারা আপনাদের পাড়াপড়শির তাগিদে, আত্মীয়জনের তাগিদে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি প্রায় বলে থাকি এইটা একটা যুদ্ধ। যুদ্ধের সময় আপনি কোথায় লুকিয়ে থাকবেন সরকার বলে দেয় না, আপনি নিজের থেকে বুদ্ধি করে লুকিয়ে থাকেন যাতে আক্রমণ থেকে নিস্তার পান। এখন একটা যুদ্ধ, এই কোভিড যুদ্ধ। এই কোভিড যুদ্ধ থেকে আপনার নিষ্কৃতির জন্য আপনাকেই বিশেষ উদ্যোগ নিতে হবে, আপনার একটি দায়বদ্ধতা আছে। আমি সেই জন্য আজকে আবার সবাইকে অনুরোধ করব, যত ধরনের স্বাস্থ্যবিধি আছে আপনারা অবশ্যই পালন করেন, কোভিড বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের কোনো প্রশ্ন নাই তো? সকলকে ধন্যবাদ। আমাদের এনএসিপ আছে, হু আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি আছে যারা সর্বক্ষণে আমাদের টিকার কোভ্যাক্স আছে, টিকা সংগ্রহ করার জন্য সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ আব্দুল্লাহ ভাইও আসছে, তাকে ধন্যবাদ। এবং জাপানের যে অন্যান্য বন্ধুরা আছে, টিম মেম্বার, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনাদের যদি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি বা আমাদের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের প্রতি যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ বলেন। এটা আমাদের স্বাস্থ্য সচিব বলবেন। বলেন। আমরা যে আমার সাথে এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী সেদিন দেখা হলো, উনি বললেন আপনারা যদি রাজি হন তা আমরা আপনাদের কো-প্রোডাকশনে যেতে রাজি। উনি বললেন যে আমরা অন্যান্য দেশের সাথে কো-প্রোডাকশন করেছি এবং একাধিক দেশের সাথে। হ্যাঁ, তখন উনি বললেন যে আপনারা যদি নীতিগতভাবে রাজি হন তাহলে অবশ্যই। এবং আমি বললাম যে আগে আপনারা বলেছিলেন যে আপনারা দেশে এসে ভিজিট করে ফার্মাসি ঠিক করবেন কোম্পানি। উনি বললেন এটা আমাদের ঠিক হয়ে গেছে, আমরা ঠিক করে ফেলেছি। আমি আপনারা রাজি হলে আমরা চুক্তির খসড়া আপনাদের কাছে পৌঁছে দিব 4-5 ঘন্টার মধ্যে, এবং সেইটা পৌঁছে গেছে। সেইটা পাওয়ার পরে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব আমার পাশে আছেন, উনি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের পররাষ্ট্র সচিব, সবাইকে আমরা এটা ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ, আইন মন্ত্রণালয়কেও স্বাস্থ্য বিভাগ এটা পাঠিয়েছেন, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমার বিশ্বাস যে কোনো মুহূর্তেই এইটা আমরা সই করবো এবং তাতে প্রোডাকশন শুরু হয়েছে। হ্যাঁ, তো বলবো এটা এখন বলা ঠিক হবে। একটা কনফিউশন মনে হচ্ছে যে এটা কো-প্রোডাকশন নাকি শুধুমাত্র এখানে বোতলজাতকরণ? এটা হলো কো-প্রোডাকশন। এর অর্থ হচ্ছে বাল্ক ম্যাটেরিয়াল এখানে পাঠাবে, দে উইল সেন্ড ইন বাল্ক, আর আমরা এখানে বটেলিং, লেবেলিং, যা যা করার, ফিনিশিং, এইগুলো আমরা করব। এবং আমাদের এই প্রতিষ্ঠান এগুলো করার জন্য ক্যাপেবল, এবং তারা মনে করে এটা খুব ভালো প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে যে আমাদের টিকা লাগবে মোটামুটি 27 কোটি, যদি 2 ডোজের টিকা হয়, আমরা এখন পর্যন্ত তার কতটুকু করতে পেরেছি? মানে আমরা শুরুতে যেরকম ইন্ডিয়া থেকে যখন 70 লাখ ডোজ আসলো বা 1 কোটি আসলো, তখন আমরা একদম উচ্ছ্বসিত ছিলাম। আপনার চাহিদা তো অনেক বেশি, প্রায় 27 কোটি, মানে 2 ডোজের হলে। এখন পর্যন্ত আপনারা তার কত শতাংশ নিশ্চয়তা পেয়েছেন, মানে কত কোটি ডোজ নিশ্চিত করতে পেরেছেন? আমরা তো এটা এক্সাক্ট নাম্বার ওনারা বলতে পারবেন। 2 কোটি প্লাস আমরা তো অলরেডি আসছে এবং লাইন আপও হয়েছে। আমরা আশা করি যে আগামী কয়েক মাস আমাদের কোনো অভাব হবে না। তবে আমরা যদি লোকালি না প্রডিউস করি খরচও বেশি হবে, এবং কারণ এটা তো দীর্ঘমেয়াদী, মনে হয় এই অল্প দিনে যাবে না। তো আমাদের এই জন্য আমরা লোকাল প্রোডাকশনের উপর জোর দিচ্ছি। জাপান থেকে দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার প্রায় 2.5 লাখ ডোজ টিকা, সে বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার 2.5 লাখ টিকা, করোনায় 137 প্রাণহানি। ঢাকায় বাড়ছে আইসিইউ সংকটে মৃত্যু, গ্রামে ভয়ঙ্কর হচ্ছে ভারতীয় ধরন। কঠোর বিধিনিষেধেও ফেরিতে ঢল, সড়কে গাড়ি ও মানুষের চাপ, নানা অজুহাতে বের হচ্ছে অনেকে, মোড়ে মোড়ে চেকপোস্ট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।